এই তিনটা বাহু আপনাকে দিয়ে বললাম যে এই যে নেন এটা হলো ত্রিভুজ, আপনি কি মানবেন? অসম্ভব, আপনি কখনোই মেনে নেবেন না। কারণ কি এটা তো ত্রিভুজ না। ত্রিভুজ হচ্ছে এইটা এই যে এইটাকে আপনি ত্রিভুজ বলছেন, মানে কি ত্রিভুজ একটা কাঠামো। তাহলে এই যে দেখেন এই তিনটা বাহুকে আপনি ত্রিভুজ বলছেন না, ত্রিভুজ বলছেন কি একটা কাঠামোকে। তাহলে একটা কাঠামো মানে অন্য কিছু আপনি বুঝাচ্ছেন, আপনি তিনকেও বুঝাচ্ছেন না, ভুজকেও বুঝাচ্ছে না, আপনি বুঝাচ্ছেন একটা কাঠামোকে। যখন কাঠামো বুঝাবে তখন সেটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি, আর যখন এই পরপদকে বুঝিয়ে ফেলবে তখন সেটা হবে দ্বিগু সমাস। যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণের ক্লাসে সবাইকে স্বাগত। আমরা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, লেখা আছে কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়। আমরা যে প্রশ্নটি দেখছি কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়। ওকে, প্রথম ক নম্বরের উত্তরে আছে চৌরাস্তা, খ নম্বরে আছে তেপায়া, গ নম্বরে দেওয়া আছে পঞ্চবটি, ঘ নম্বরে দেওয়া আছে 10 গজি। আচ্ছা, দ্বিগু সমাস কি, তাই না? দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা সর্বদা মনে রাখবো, আর আমরা জানি সমাসে দুইটা পদ থাকে, একটি হলো পূর্বপদ, অপরটি হলো পরপদ। তাহলে পূর্বপদ এবং পরপদ দুইটা পদের কথা বলছি, যে দুইটা পদের মধ্যে কোনটা প্রাধান্য পায়, মানে কোনটা আমরা বুঝে থাকি বা আমাদের সেন্সে আসে কোনটা, যে শব্দটি দ্বারা আসলে কি বুঝাচ্ছে। যেমন চৌরাস্তা বলতে রাস্তাকে বুঝায়, মানে আমাকে যদি বলে চৌরাস্তায় আসতে, আমি কিন্তু রাস্তায় যাব, রাস্তাতে যাব, নট চারে যাওয়া, চারে নয়, আমি যাব রাস্তাতে। অর্থাৎ এখানে রাস্তাটা প্রাধান্য পাচ্ছে, এটি হলো পদের প্রাধান্য। তো দ্বিগু সমাসের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে পূর্বপদে থাকবে সংখ্যা, পরপদে থাকবে বিশেষ্য পদ, এবং মনে রাখতে হবে এই বিশেষ্যটাই প্রাধান্য পাবে। অর্থাৎ পূর্বপদের সংখ্যা, পরপদে বিশেষ্য। যেমন চৌরাস্তা, চৌরাস্তা, চৌ মানে 4, রাস্তা, তাহলে রাস্তা মানে রাস্তা, চৌরাস্তা বলতে রাস্তাকে বোঝায়। যেমন বলছি তে মাথা, তে মাথা, তে মানে 3, মাথা মানে মাথা, অর্থাৎ 3 মাথা যে জায়গাতে যে মিলিত হয়েছে সেই জায়গাটাকে বলা হয় তে মাথা। অর্থাৎ 3টা মাথা যে যুক্ত হয়েছে, 3 মাথা যুক্ত হয়েছে, মিলন ঘটেছে, সেটা হচ্ছে তেমাতা, তেমাথা। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি, পূর্বপদের সংখ্যা থাকবে, পরপদকে বুঝাবে, এবং আরেকটা তথ্য সেটা হলো এই দ্বিগু সমাসটা সমষ্টি বুঝাবে, সমষ্টি। সমষ্টি মানে কি যোগফল। যেমন বলছি পঞ্চনদ, পঞ্চনদ অর্থাৎ 5টা নদীকে একসাথে আমরা যোগ করে, যুক্ত করে আমরা কিন্তু পঞ্চনদ বলি, অর্থাৎ 5 নদীর যোগফল বা সমাহার বা সমষ্টি। তাহলে আমি যে কথাটা বলছি যে দ্বিগু সমাস মানেই পরপদকে বোঝাবে এবং এটা সমষ্টি বোঝাবে, যোগফল বোঝাবে, নয়তো আর কিছু না। ওকে, তাহলে এই জায়গাতে আমরা দেখব যে এই টাইপের উদাহরণ কোনগুলো আছে। যেমন এখানে আছে, আমি 4টা অপশনে দেখতে পাচ্ছি, চো মানে 4, তে মানে 3, পঞ্চ মানে 5, 10 10, এবং প্রত্যেকটাতে সংখ্যা আছে, অর্থাৎ পূর্বপদের সংখ্যা, এবং পরপদের দিকে যদি তাকাই লেখা আছে রাস্তা, অর্থাৎ এইটা নাউন, বিশেষ্য পদ পায়া, পায়া মানে কি পা, এটাও নাউন বিশেষ্য, বটি, বটি কি বট গাছ, এটাও বিশেষ্য, 10 গজি মানে গজ আর কি, গজি, গজি আর কি, গজকে বোঝাচ্ছে, তাহলে এইটাও নাউনই বলা চলে। হ্যাঁ, নাউন। হ্যাঁ, এখন এই যে সবগুলো কিন্তু সংখ্যাবাচক শব্দ এবং পরপদটা বিশেষ্য পদ। ওকে, এখন কথা হলো চৌরাস্তা বলতে আমি কি বুঝি? চৌরাস্তা বলতে আমি বুঝি রাস্তা, সুতরাং এটা হচ্ছে দ্বিগু সমাস। ওকে, তে পায়া বলতে পাকে বোঝায় না, 3টা পা আমি নিয়ে এসে বললাম যে এই যে নিন তে পায়া, মানে 3, সরি, এই যে নিন 3টা পা, 3টা পা দিয়ে আমি কি এই 3টা পা এনে দিয়ে বলবো এটা হলো তে পায়া? কখনো না। অর্থাৎ তে পায়া বলতে এটা টেবিল বিশেষকে বোঝায়, টেবিল,
টেবিল বিশেষ বা টুল বিশেষ, মানে কোথাও বসার একটা জায়গা, তাহলে পরপদ কিন্তু প্রাধান্য পাচ্ছে না। ঠিক আছে, পরপদ প্রাধান্য পাচ্ছে না। পঞ্চবটি বলতে কি, আমরা 5টা বটের গাছ যে জায়গাতে আছে সেই 5টা বটের গাছকে একত্রে যুক্ত করে আমরা বলছি কি, যোগফল বলছি পঞ্চবটি। তাহলে এই জায়গাতে কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ বট বা বটি যাই বলে না কেন, তাহলে এইটা হবে দ্বিগু। ওকে, এরপর আসি 10 গজি। 10 গজি বলতে 10টা গজকে বোঝানো হচ্ছে না, এখানে 10 গজি মানে 10 গজ পরিমাণ কাপড়কে বোঝাচ্ছে। কাপড় বলতে ধুতিকে বোঝাচ্ছে, ধুতি ধুতি, আমরা যে ধুতি পরি সেই ধুতিকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এখানে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে না। তাহলে পূর্বপদের সংখ্যা থাকবে, পরপদের বিশেষ্য থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, অর্থাৎ যোগফল বুঝাবে। কিন্তু যখন যোগফল বুঝাবে না তখন কিন্তু সেটা দ্বিগু সমাস হবে না, তখন সেটা কি হবে, তখন সেটা হয়ে যাবে বহুব্রীহি সমাস। সুতরাং এই জায়গাতে আমরা যে দুইটা অপশন দেখতে পাচ্ছি, খ এবং ঘ, এই দুইটা হচ্ছে বহুব্রীহি সমাস। সুতরাং এই জায়গাতে দ্বিগু সমাসের উদাহরণ নয়, এখানে উত্তর হবে দুইটা। আচ্ছা, তাহলে আমি আরেকটু একটু ক্লিয়ার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, সংখ্যা প্লাস বিশেষ্য সেটা হতে পারে দ্বিগু সমাস, আবার সেটা হতে পারে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, বহুব্রীহি। ওকে, কখন দ্বিগু সমাস হবে, কখন বহুব্রীহি সমাস হবে, এই বিষয়টা একটু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। বহুব্রীহি সমাস তখনই হবে যখন পূর্বপদ পরপদ কোনো পদকে বুঝাবে না, অর্থাৎ আমরা অন্য কিছু বুঝে থাকবো। অন্য কিছু, অন্য কিছুটা কেমন, অন্য কিছুটা হইল অনেকটা এইরকম, যেমন আমি একটা শব্দ লিখলাম চৌকাঠ। চৌকাঠ, এই চৌকাঠ, চৌ মানে 4, কাঠ। আচ্ছা, আমি যদি আপনাকে 4টা কাঠ এনে বলি যে এই যে নেন চৌকাঠ, আপনি কি বলবেন সেটা চৌকাঠ? সেটা যদি চৌকাঠ করতে হয় তাহলে একটা প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে যাবে, অর্থাৎ চৌকাঠ যদি সেটাকে আপনি বানাতে চান তাহলে চৌকাঠ হতে গেলে একটা কাঠামো নির্মাণ করতে হবে, তবে কিন্তু আপনি সেটাকে চৌকাঠ বলবেন। আপনি 4টা না 100টা কাঠ এনেও আপনাকে বলা যাবে না যে এটা চৌকাঠ, অর্থাৎ চৌকাঠ হইতে হইলে একটা কাঠামো লাগবে। সুতরাং যেটা বলছি আমি, চৌকাঠ বলতে 4টা বা কাঠ, এই দুইটা কোনোটাকে আমরা বুঝি না, আমরা বুঝি এই কাঠামোটাকে। অর্থাৎ এই জায়গাতে অন্য কোনো কিছু প্রাধান্য পায় বা অন্য কোনো কিছু বুঝে থাকি, প্রাধান্য মানে বুঝে থাকি, অন্য কোনো কিছু আমরা নির্দেশ করে থাকি, অর্থাৎ সচরাচর এখানে 4টা কাঠ থাকে আর কি এই কাঠামোতে। বা আমি আপনাকে আরেকটা উদাহরণ দেখাচ্ছি, বলছি 14 শিক। 14 শিক, 14 শিক। আচ্ছা, 14 শিকটা কি? 14 মানে 4, শিক, আচ্ছা 14টা শিক এনে বলছি 14 শিক, এটা 14 শিক, এর 14 শিক বোঝায় না। 14 শিক বলতে আমরা জেলখানাকে বুঝি, জেলখানা, জেলখানা। তাহলে এই যে জেলখানা, এই জেলখানা কি মানে আহ এটা হচ্ছে পূর্বপদ, এটা পরপদ, মানে 14 শিক বা 14 বা শিককে আমরা বুঝতেছি। আমাদের কনসেপ্টে কি 14 আসতেছে বা শিক আসতেছে? না, 14 আসছে না, শিকও আসছে না। আমাদের কনসেপ্টে আসছে কি, আমাদের কনসেপ্টে আসছে জেলখানা। সুতরাং এই জায়গাতে প্রাধান্য পাচ্ছে অন্য কিছু। যখন পূর্বপদের সংখ্যা থাকবে এবং পরপদে বিশেষ্য থাকবে এবং প্রাধান্য পাবে অন্য কিছু, তখন সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে বহুব্রীহি সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি। যেমন আমি আরেকটা উদাহরণ দেই, আমি বলছি চৌচাল, চৌচালা। আচ্ছা, চৌচালা বলতে কি বোঝায়, লক্ষ্য করেন, চৌ মানে 4, চালা চাল। আচ্ছা, 4টা আপনাকে চাল এনে দিলাম, আমি চাল, চাল এনে দিলাম, 4টা চালা এনে দিলাম, দিয়ে বললাম এই নেন চৌচালা, আপনি কি মেনে নিবেন? কখনো না। চৌচালা হচ্ছে একটা কাঠামো, একটা কাঠামো, এইদিকে একটা চাল, এদিকে একটা চাল, এই পাশে একটা চাল, ওই পাশে একটা চাল, এই কাঠামোবদ্ধ একটা ঘর, সে ঘরকে আমরা বলছি কি চৌচালা। অর্থাৎ এই জায়গাতে 4ও প্রাধান্য পায় না, চালাও প্রাধান্য পায় না, প্রাধান্য পায় কি, প্রাধান্য পায় মূলত অন্য কিছু। হ্যাঁ, মানে এই 4 চাল, এই বৈশিষ্ট্যযুক্ত অন্য কিছু, এই অন্য কিছুকে যখন বোঝাবে তখন সেটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। ঠিক আছে? বা আমি আরেকটা উদাহরণ টানতে পারি, ত্রিভুজ। ত্রিভুজ, আচ্ছা, এই ত্রিভুজ, ত্রিভুজ কি? ত্রিভুজ হচ্ছে, আমি ভুজ মানে বাহু, বাহু,
আমি আপনাকে বাহু দিলাম, এই যে এক বাহু, এই যে এক বাহু, এই এক বাহু, এই তিনটা বাহু আপনাকে দিয়ে বললাম যে এই যে নেন এটা হলো ত্রিভুজ। আপনি কি মানবেন? অসম্ভব, আপনি কখনোই মেনে নেবেন না। কারণ কি এটা তো ত্রিভুজ না। ত্রিভুজ হচ্ছে এইটা, এইটা, এই যে এইটাকে আপনি ত্রিভুজ বলছেন, মানে কি ত্রিভুজ একটা কাঠামো। তাহলে এই যে দেখেন এই তিনটা বাহুকে আপনি ত্রিভুজ বলছেন না, ত্রিভুজ বলছেন কি একটা কাঠামোকে। তাহলে একটা কাঠামো মানে অন্য কিছু আপনি বুঝাচ্ছেন, আপনি তিনকেও বুঝাচ্ছেন না, ভুজকেও বুঝাচ্ছে না, আপনি বুঝাচ্ছেন একটা কাঠামোকে। যখন কাঠামো বুঝাবে তখন সেটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি। আর যখন এই পরপদকে বুঝিয়ে ফেলবে তখন সেটা হবে দ্বিগু সমাস। যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, বলছি অষ্টধাতু। আচ্ছা অষ্টধাতু কি? অষ্ট ধাতু। অষ্টধাতু বলতে আপনাকে কি বোঝায়? আপনাকে কিন্তু ধাতু বোঝায়, ধাতু। মানে এখানে ৮ ধরনের ধাতু আছে। তাহলে এই যে পরপদের প্রাধান্য, যখন এই পরপদের প্রাধান্য বোঝাবে তখন সেটা হয়ে যাবে দ্বিগু সমাস। সেটা দ্বিগু সমাস। ঠিক আছে? সেটা দ্বিগু সমাস। বা আপনাকে বলছে নবরত্ন। নবরত্ন। নবরত্ন কি? সরি, এই যে নবরত্ন কি? নবরত্ন হচ্ছে নব মানে ৯ আর এই যে রত্ন। তাহলে ৯ রত্নের সমাহার। মানে সম্রাট আকবরের মানে শাসনামলে রাজদরবারে ৯ জন পণ্ডিত ব্যক্তি ছিলেন। এই ৯ জন পণ্ডিত ব্যক্তিকে একসাথে যোগ করছে। ১ জন ২ জন ৩ জন এভাবে ৯ জনকে যোগ করে মোট ৯ জন হইছে। তাদেরকে বলা হচ্ছে নবরত্ন, মানে ৯ জন রত্ন। তাহলে এই যে নবরত্ন বলতে রত্নকে বোঝায়, মানে ব্যক্তিদেরকে বোঝাচ্ছে, পরপদকে বোঝাচ্ছে, এই জন্য এগুলো দ্বিগু সমাস। তাহলে আশা করছি দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রী এই দুইটা সমাস নিয়ে কখনো সংশয় তৈরি হবে না। সবাইকে ধন্যবাদ। আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।